আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, দেখছেন ওপেন দাজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আপনাদের শুনতে এবং দেখতে কোনো প্রবলেম হলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার হাতে আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে। এক, মার্কিন যুক্তরাষ্ট্রকে এবার কড়া হুঁশিয়ারি উচ্চারণ করল ইরান প্রেসিডেন্ট এবং ইরানের সামরিক শীর্ষ কর্তা ব্যক্তিরা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, এই যুদ্ধে কি সৌদি আরব এবং আরব আমিরাত গোপনে জড়িয়ে গেছে ইরানের আক্রমণে? তেমন কিছু প্রমাণ মিলে গেছে ইরানের হাতে। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে যে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়েছে পাইলট উদ্ধারে, এটি কি পাইলট উদ্ধারের আড়ালে ইরানের নিউক্লিয়ার চুরির কোনো চেষ্টা? পাশাপাশি আজকে সারাদিনের আপডেট। দর্শক, প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো আরব আমিরাত এবং সৌদির ব্যাপারে কিছু তথ্য মিলেছে ইরানের কাছে। ইরান বলছে তার দেশে আক্রমণে চীনের তৈরি একটি ড্রোনের আলামত পেয়েছে ইরান। বলা হচ্ছে এই ড্রোনটি চীনের কাছ থেকে আরব আমিরাত কিনেছিল। পাশাপাশি এমন কিছু বিমান বা ড্রোন বা মিসাইল ব্যবহার হয়েছে ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য থেকে, যেগুলো আরব আমিরাত এবং সৌদি আরব ছাড়া আর কেউ ব্যবহার করে না। কে বলছে এটা? সরাসরি ইরান বলছে। তার মানে এই দুটো দেশ ইরানের ভয়ে ঘোমটা পড়ে বা বোরকা পরে গোপনে শত্রুদের সাথে মিশে ইরানে আক্রমণ করছে, এমন আভাস মিলছে। তবে এখন পর্যন্ত সৌদি এবং আরব আমিরাতের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট আসেনি। প্রশ্ন হতে পারে, এই যুদ্ধে আরবের সাথে ইরানকে যুদ্ধে লাগিয়ে দেবার জন্য তাদের শত্রুরা ওই দেশটি এই কাজটি করতে পারে। কোনো না কোনো দেশ থেকে এই অস্ত্রগুলো সংগ্রহ করতে পারে। যেমন এর আগে ইরানের শাহেদ ড্রোনের প্যাটার্নে লুকাস মার্কিন ড্রোন, এগুলো আরবের কয়েকটি জায়গায় হিট করে ধ্বংস করেছে, মানে ধ্বংসলীলা চালিয়েছে। তখন ইরান দাবি করেছে এগুলো তাদের ড্রোন নয়, এগুলো লুকাসের আদলে তৈরি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের লুকাস। কিন্তু আমেরিকা বা তার গণমাধ্যমগুলো বলছিল এগুলো ইরানের শাহেদ ড্রোন। পরবর্তী সৌদি আরব এই বিষয়ে তদন্ত চালিয়ে দেখেছে এগুলো ইরানের তৈরি ড্রোন ছিল না। তার মানে সৌদি এবং ইরানের মধ্যে যুদ্ধ লাগাবার জন্য ফলস ফ্ল্যাগ অপারেশনের অংশ হিসেবে এই ড্রোন ব্যবহার করা হয়েছে। এখন আরব আমিরাত এই দেশটি কিন্তু ইরানের শত্রু তালিকায় ইসরায়েলের পরের অবস্থানে আছে। তাই ইরান এ যাবৎ 28 ফেব্রুয়ারি থেকে যে যুদ্ধটা শুরু করেছে, তারা ব্যাপক ধোলাই কিন্তু আরব আমিরাতে চালিয়েছে। সবচেয়ে বেশি কিন্তু আরব আমিরাতকে মেরেছে। এবং বলা হয় ইসরায়েলের মিত্র হিসাবে আরব আমিরাত এবং জর্দান মুসলিম রাষ্ট্র হিসেবে এই দুটো দেশ ইসরায়েলের মিত্র হিসেবে সবচেয়ে বিশ্বস্ত, মানে ইসরায়েলের বিশ্বস্ত। তো ইসরায়েলের যখন বিশ্বস্ত হবে তখন আলটিমেটলি ইরানের জন্য বিশ্বাসঘাতক হবে, এটি স্বাভাবিক। তো ইরান তাদেরকে সতর্ক করে বলেছে, যদি এর কোনো প্রমাণ ইরানের হাতে মেলে, একদম প্রমাণিত হয় যে এই যুদ্ধে এই দুটো দেশ কোনো প্রকার আক্রমণ চালিয়েছে, তাহলে ইরান তার প্রধান শত্রুদেরকে কিছুটা ছাড় দিয়ে হলেও কয়েক ঘন্টা আগে আরবকে পেটাবে। বুঝতে পারছেন? যেখানে আরবের আব্বারা ব্যর্থ হচ্ছে ইরানের কাছে, সেখানে পুচকে আরব গোষ্ঠী যারা যুদ্ধ কৌশল বাদ দিয়ে নারী, মদ, বিলাসিতা, এগুলো নিয়ে ব্যস্ত থাকে, এগুলো আবার তারা সৌদি আরবে করে না, এগুলো আবার তারা ইউরোপে গিয়ে করে। আমার খুব ভালো একটা স্মৃতি আছে। ইংল্যান্ডে তখন আমি ঈদে ছিলাম ইংল্যান্ডে, তো আমার বন্ধু শামীম আর আবুল হোসেন দুজনে আমাকে আসছে নিয়ে আমরা ঘুরতে যাব। তো ইংল্যান্ডের মধ্যে আপনাদের এরিয়া আছে, একটা হিন্দু এরিয়া, একটা মুসলিম এরিয়া, একটা আপটেল পাওয়ার, একটা প্লে স্টোর, একটা হোয়াইট চ্যাপেল, এগুলো একটা বাঙালি এরিয়া, এরকম আরবদের এরিয়া আছে। তো আরবদের এরিয়াটা হলো যে ব্রিটিশ যে প্রধানমন্ত্রী ছিলেন চার্লস, মানে ডায়নার যে হাজব্যান্ড, তার বাসাটা থেকে একটু সামনে গেলে, মানে তার যে এখন যে বাসাটি আছে তার সেই বাড়ির একটু সামনে হলো আরাবিয়ানদের এরিয়া। তো সেই এরিয়াতে আমরা বেড়াতে গেছি।
সব জুব্বা পরা আরব, সব কিন্তু জুব্বা পরা, সবগুলির মুখে সীসা টানতেছে পাইবে বসে বসে। তো ওইখানে গিয়ে আমরা যখন আরবে গেলে মনে হয় আল্লাহ, এরা মনে পিরাউলি আকাশ থেকে নামছে ফেরেস্তা, বড় বড় জুব্বা ডুব্বা পরে ঘরে এরাই পশ্চিমা দেশগুলোতে ঢুকে এদের আসল চেহারা দেখায়। এদের তো আসলে অর্থের কোনো অভাব নেই, কাজকর্ম লাগে না, তেল বেচা টাকা, খেজুর, এটা সেটা পুরো সম্পদ দিয়ে ভরে রাখছে, শুধু পায়ের উপর পা ফেলে খায় আর বিয়ে করে, একটার পর একটা বিভিন্ন দেশে ঢুকে আর বিয়ে করে। সবার ক্ষেত্রে হয়তো এরকম হয় না, বাট অধিকাংশের ক্ষেত্রে এটা হয়। তো এখন যে আরবদের কথা বলছি, এই আরবরা যুদ্ধবাজ না, এরা মনে করে এদের হয়ে আমেরিকা যুদ্ধ করে থাকে। আমেরিকা যখন ডাকছে আসো তোমরা আমাদের সাথে ইরানকে পেটাই, ওরে বাবা কি বলেন, ওরা আপনি ভেঙে দেবেন আর ইরান পিটিয়ে আমাদের ল্যাংটা করে ছেড়ে দেবে। এরা হলো এই টাইপের লোক, যে কারণে আরবের মানে ইসরায়েলের বিরুদ্ধে পুরো আরব মিলেও যুদ্ধ করে টিকতে পারেনি এক নতুন শাসিত বা নতুন তৈরি হওয়া ইসরায়েলের বিরুদ্ধে। দর্শক, তো দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো আজকেও দখলদার দেশে মোটামুটি ব্যাপক অ্যাটাক চালিয়েছে ইরান। আরবের মধ্যেও কয়েকটি টার্গেটে হিট হয়েছে। এটা এখন আসলে কি বলবো, প্রতিদিনকার খাবারের মতো হয়ে গেছে, প্রতিদিন এটা হচ্ছে, এটা থেমে থাকছে না। একটু এক্সট্রা কিছু অর্ডিনারি কিছু হলে এটা আমরা জানাবো। তবে বিপজ্জনক যে বিষয়টি হলো, ট্রাম্প ঘোষণা দিয়েছে আগামী মঙ্গলবার থেকে তিনি ইরানের বড় রকম অ্যাটাক চালাবেন, ইরানের পুরো পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করে দেবেন, এরপর পুরো পানির সিস্টেম ধ্বংস করবেন, এরপর ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করবেন, মানে পুরো ইরানকে পাথরের যুগে পাঠিয়ে দেবেন। বুঝতে পারছেন যেটা আমেরিকা ঘোষণা দিয়েছিল। ট্রাম্প তো আজকে একটা বিজয় লাভ করেছে, তার একজন পাইলটকে ইরানের ভেতর থেকে উদ্ধার করেছে ফেস সেভিং এর জন্য। এটা তো ট্রাম্পের জন্য অনেক বড় প্রাপ্তি। তো ট্রাম্প হঠাৎ করে খেপে গেলেন, ইরানকে পাথরের যুগে পাঠিয়ে দেওয়ার জন্য মঙ্গলবার থেকে বড় রকম অ্যাটাক চালাবার ঘোষণা দিলেন কেন? আসেন একটু পেছনে যাই। আজকে দিনে যারা নিউজগুলো দেখেছেন তারা হয়তো খেয়াল করেছেন অনেকগুলো খবর। প্রথম যে খবরটি, ইরানে 48 ঘন্টা একটা বিশাল অগ্নি পরীক্ষা গেছে আমেরিকার জন্য। আমেরিকা তার একজন হারিয়ে যাওয়া পাইলটের উদ্ধারে এসেছিল। C-130 ব্ল্যাক হক হেলিকপ্টার, ড্রোন, ফুয়েল ট্যাঙ্কার সহ আরো অনেকগুলো কি বলবো আকাশযান নিয়ে। এখন ধীরে ধীরে যে খবরগুলো আসছে, এই লড়াইতে অনেকগুলো গণমাধ্যম দাবি করছে 4 থেকে 500 নাকি সেনাই ব্যবহার করছে ইরান। এগুলো বিভিন্ন গণমাধ্যমের দাবি। অর্থাৎ একজন পাইলটের জন্য এত বড় বহর, কেউ কেউ বলছেন 1 ডজন বা তারও বেশি, 1.5 ডজনের মতো আকাশযান ব্যবহার করা হয়েছে। শুধু 1 ডজন মানে তো 12টা, কেউ বলছেন 20টা বা 18টা বা 20-এর অধিক। এই সূত্রগুলো অ্যারাবিয়ান বিভিন্ন গণমাধ্যম আউটলেটে আসতে শুরু করেছে। তাহলে 4 থেকে 500 কমান্ডো নিয়ে আমেরিকা ইরানে প্রবেশ করলো কেন? অঞ্চলটি কই? সেই দুর্ভেদ্য অঞ্চলটি হলো ইস্পাহান এলাকা। ইস্পাহানে কি আছে? ইরানের নিউক্লিয়ার প্রজেক্ট আছে, নিউক্লিয়ার প্ল্যান আছে। বলা হচ্ছে আমেরিকা মূলত তার পাইলট উদ্ধারের কথা বললেও তিনি এসেছেন একটা ভিন্ন উদ্দেশ্যে। আর সেটি কি? ইস্পাহানে অভিযান চালিয়ে সেখান থেকে নিউক্লিয়ার চুরি করা। এই মুহূর্তে আমেরিকার ফেস সেভিং এর জন্য এটা একটা বিশাল কাঙ্ক্ষিত টার্গেট হতে পারে। কি রকম? আমেরিকা ইরানকে শর্ত দিয়েছিল কি, হরমুজ খুলে দাও, নিউক্লিয়ার দিয়ে দাও, এই তো প্রধান রেজিম চেঞ্জ তো পারেনি, ব্যালিস্টিক প্রোগ্রাম এখনো কন্ট্রোল করা সম্ভব না, কিন্তু প্রধান একটা ইস্যু হতে পারে নিউক্লিয়ার। সামরিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্প বাহিনী বা মার্কিন কমান্ডোরা মূলত ঢুকেছিল ইরানে, তারা পাইলট উদ্ধারের নাম করে ইস্পাহানে বড় স্ট্রাইক চালাবে এবং সেখান থেকে নিউক্লিয়ার হাতিয়ে নেবে ইরানের বিরুদ্ধে, এবং এটি দিয়ে ট্রাম্প যুদ্ধ শেষ করবেন ফেস সেভিং এ, যে আমরা নিউক্লিয়ার নিয়ে এসছি, এবং এই যুদ্ধে ইরান পুরোটাই মাঠে মারা যাবে। অর্থাৎ ইরান তার নিউক্লিয়ার রক্ষা করতে না পারলে ইরান তার ভূখণ্ড রক্ষা করার যোগ্যতা হারাবে, এটি স্বাভাবিক, তাই তো? ইরান দুটো ট্র্যাপে ভিন্ন স্টাইলে খেলেছে। দেখেন, একটা ঐতিহাসিক রাষ্ট্রের ভেতরে এখন কিন্তু ডার্ক সাইটে বড় বড় পাওয়ারফুল লোকগুলো নেই, ম্যাক্সিমাম মারা গেছে। ইয়াং ব্যক্তিরা আছে, ইয়াং সামরিক অফিসাররা আছে, আর যারা একটু বয়স্ক আছে তারা আন্ডারগ্রাউন্ডে আছে, অথবা মাস্টার মাইন্ড গুলো একটু নেপথ্যে থাকে, হয়তো বা ইরানের
আপার লেভেল জানে, লোয়ার লেভেল জানে না, অথবা আমেরিকায় জানে না এখন কে এই গেম করছে। হয়তো বা জানে কিন্তু আমেরিকা প্রকাশ করছে না, ইসরায়েল জানে হয়তো বা প্রকাশ করছে না, হয়তো স্ট্রাকচার নিয়ে মারিয়ে দেবে। যখন ইরানের সেই মানে কি বলবো ভয়ঙ্কর অঞ্চলটিতে যেখানে মার্কিন বিমান ভূপাতিত হয়েছে, যেখানে পাইলট তার শেষ সিগন্যাল কমান্ডো বাহিনীকে দিয়েছে, সেই অঞ্চলে আমেরিকা আসে। C-130 যেটা বললাম ব্ল্যাক হক, আরো অনেকগুলো ড্রোন এক গাদা জিনিস নিয়ে আসে, 400-500 কমান্ডো সেখানে মুভ করে। ইরান তার গণমাধ্যমের লাস্ট যে নিউজটি দেখিয়েছে, আমি ফুটেজে দেখলাম একজন রিপোর্টার ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে কথা বলছে, বুঝতে পারছেন? এইভাবে ধরে কথা বলছে একজন রিপোর্টার, তার পাশে আমেরিকার যে সামরিক যানগুলো এসছিল, যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন, এগুলো ভূপাতিত করার পর এগুলো পুরে একদম টুকরো টুকরো হয়ে জ্বলে পুরে শেষ, বিশাল স্থান জুড়ে। সেখানে রিপোর্টার লাইভ রিপোর্ট করছেন, পুরো অঞ্চলটা দেখিয়েছে। তার মানে ইরান তাদের কি পরিমাণ ক্ষতি করেছে সেই দৃশ্যটা দেখলে বুঝবেন। একেবারে অনেক অঞ্চল জুড়ে মানে প্রচুর সামরিক যান ধ্বংস করেছে ইরান। ইরান যে দাবিটি করেছে প্রায় 1 ডজনের মতো তারা হিট করে ধ্বংস করেছে, এটাই সত্য প্রমাণিত হচ্ছে এখন। আমেরিকা বলেছে 6টিতে আঘাত করেছে, আর ইরান বলছে 10 থেকে 12টির মতো যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন। এটা আমার কাছে এখন সত্য প্রমাণিত হচ্ছে। নাম্বার 2, আমেরিকার কমান্ডোরা মূলত এখানে নেমেছিল পাইলট উদ্ধারের নাম করবে, আর ইরান পাইলটের উদ্ধারের সামনে রেখে তাদের সাথে একটা ফাইটে যাবে। এই ফাঁকে মার্কিন কমান্ডো বাহিনী চলে যাবে ইস্পাহানে নিউক্লিয়ার প্রজেক্ট দখলে, এবং সেখানে তারা নেমে অভিযান চালাবে। যখন তারা সেখানে মুভ করবে, একটা গ্রুপ ভেতরে যাবে, একটা গ্রুপ বাইরে ইরানের সাথে লড়াই করবে। এই সময়টিতে ইসরায়েল, আমেরিকা আকাশ থেকে এসে ইরানের বাহিনীকে উপর থেকে ব্যাপক বোম্বিং করবে বা শেলিং করবে। টার্গেট হলো এটা ছিল আমেরিকার। কিছু মাধ্যম বলছে, আমি কিন্তু সামরিক বিশ্লেষক না, আমি বিভিন্ন আউটলেট গুলোকে সারাদিন ঘেটে, যেগুলো মোটামুটি নির্ভেজাল, একটু সঠিক তথ্য দেয়, বিভিন্ন সাইট, ইসরায়েলের সাইট বলেন, আমেরিকার সাইট বলেন, ইরানের সাইট বলেন, টার্কিশ বলেন, আরাবিয়ান বলেন, বিভিন্ন জায়গা থেকে আমি এটা কনফার্ম তথ্য রেডি করে আপনাদের জন্য প্রেজেন্ট করি। বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করি, একটা পত্রিকা দেখে দেখে সংগ্রহ করি না, এটা আমার কখনো অভ্যাস নেই। আমি টেলিভিশনে চাকরি করার ক্ষেত্রেও আমার রিপোর্টারদেরকে এই গাইডলাইন গুলো দিতাম যে তোমরা সবসময় রয়টার্স ফলো করো কেন, বিবিসি ফলো করো কেন, এদের মালিক কারা? এরা তো সবসময় পার্শিয়াল নিউজ দেয়। গণমাধ্যম ইম্পার্শিয়াল হবে, পার্শিয়াল নিউজ দিয়ে গণমাধ্যম চলে কি করে? তো পশ্চিমা দুনিয়া তো সঠিক তথ্য এভাবে দেবে না কখনো, তারা তাদের মতো করে দেবে, তাদের স্বার্থে যাবে সেটাই দেবে। আবার ইরানের গণমাধ্যম পুরোপুরি সত্য দেবে না, যুদ্ধ চলাকালীন তারা এইরকম খবর দেয়। তাহলে আশেপাশের গণমাধ্যমগুলো ফলো করো, রাশিয়ানটা করো, চীনেরটা করো, এরকম ব্যাপার। এখন যে বিষয়টি তৈরি হয়েছে, ইরান দুটোই বুঝতে পেরেছে যে এই বিশাল বহর নিয়ে আমেরিকা যখন নেমেছে, তাদের টার্গেট হলো নিউক্লিয়ার চুরি করা। ইরান তার অ্যাটাকিং সিস্টেমটাকে কয়েকটা ফ্রন্টে ভাগ করেছে। একটা হলো যে তারা যে বাহিনীটি নেমেছে পাইলট উদ্ধারে, তাদেরকে ব্যাপক অ্যাটাক করবে, যত পারে হতাহত করবে। প্রশ্ন হলো, এতগুলো সামরিক যান ধ্বংস হয়েছে, এতগুলি সামরিক যান, মার্কিন সেনা একটাও মরে নাই। ইরান মিসাইল মেরে, রকেট মেরে, গুলি করে শুধু যুদ্ধ বিমান শেষ করেছে। মানুষগুলি কই হাওয়া হয়ে গেছে, বাতাসে ভেসেছিল তখন। তার মানে প্রচুর সংখ্যক হতাহতের খবর আসতেছে। যারা বেঁচে গেছেন তারা তাদেরকে নিয়ে কেটে পড়েছে, একটা ব্যাপার। দ্বিতীয়টা হলো ইরান সঙ্গত কারণে হয়তো দেখাচ্ছে না, কারণ আছে, সেটা ধারাবাহিক আসবে। 3 নম্বর যে বিষয়টি, আরেকটা ক্ষেত্রে ইরান ওই বাহিনীটিকে মোকাবেলা করেছে যাতে তারা ইস্পাহানে মুভ করতে না পারে। ওই ইস্পাহান যে মুভটি যাবে, তারা ওই পয়েন্ট থেকে ইরান সবচেয়ে বেশি অ্যাটাক করেছে, যে কারণে আমেরিকা, ইস্পাহান তো দূরের কথা, তারা ওই যে পাইলটের কথা বলছে, আদৌ কনফার্ম না যে পাইলট তারা নিতে পারছে, আদৌ কনফার্ম না পাইলট বেঁচে আছে। যেদিন এই পাইলট নিজে মাইক ক্যামেরায় দাঁড়িয়ে বলবে হ্যাঁ আমি বেঁচে গেছি, আমি সেই লোক, এই প্রমাণিত। এখন একজন পাইলট যদি এসে বলে, আমি যদি মার্কিন পাইলটের পোশাক পরে বলি যে আমি বেঁচে আছি, 2টো গুলি খেয়েছিলাম পেছন দিয়ে, তো পেছন দিয়ে ঢুকে আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, হবে? ওই পাইলট যে
ওই বিমানটি চালিয়েছেন তিনি সেই পাইলট, এটা প্রমাণ করে যদি মার্কিন গণমাধ্যম চালাতে পারে আমরা বিশ্বাস করব। এখন পর্যন্ত সেই পাইলটের আপডেট কোনো তথ্য আমেরিকা দেয়নি। কে ছিলেন, পরিচয় কি, তার পরিবারের কোনো স্টেটমেন্ট আমরা পাইনি। কিছু কিছু মাধ্যম বলছে ওই পাইলট আসলে ওখানে মরে গেছে, ইরানের সাথে গলাগলিতে সে মরে গেছে, এবং সেখানে মার্কিন কমান্ডো বাহিনীর স্পেশাল কমান্ডোদের মধ্যে অনেকেই মারা গেছে, অনেকেই, সংখ্যাটা অনেক। কারণ ইরান সেখানে ব্যাপক পরিমাণ অ্যাটাক করেছে, এটা ইরানের ইজ্জতের ব্যাপার। এবং ইরান এখানে একটা খেলা খেলছে যে খার্ক আইল্যান্ডে আমেরিকার এই কমান্ডোরা নামবে, তো ইরান তার মুখোমুখি অ্যাটাকের সক্ষমতাকে ট্রাই করেছে। আমেরিকাও তারা খার্ক আইল্যান্ডে নামতে হবে, ইরানের সাথে তারা একটা প্রতিযোগিতা করেছে। এই পুরো অপারেশনের মধ্যে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ছিল এই গত 48 ঘন্টা। এবং আমেরিকা যতটা গর্ব করে বলে যে তারা গেম জিতে গেছে, আসলে জেতেনি। তারা প্রচুর সেনা হারিয়েছে, তারা প্রচুর সামরিক যান হারিয়েছে, কিন্তু একটি কথার মাধ্যমে তারা বোঝাবার চেষ্টা করেছে, তারা ওন করেছে। কি সেটি? পাইলট নিয়ে গেছে। পাইলটের অস্তিত্বেরই কোনো খবর নেই এখন পর্যন্ত, সে বেঁচে আছে না নিতে পেরেছে। এমন তো হতে পারে পাইলট ইরানের হাতে আছে, আমেরিকা ফেস সেভিং এর জন্য কথাটা বলছে, ট্রাম্প তার ইজ্জত বাঁচাবার জন্য বলছে, আর ইরান প্রকাশ করছে না ইচ্ছা করে, কারণ প্রকাশ করলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তাকে নিয়ে আলোচনায় বসতে হবে। এমনও হতে পারে এই পাইলটের মাধ্যমে ইরান আগামী কিছুদিন পর ফিলিস্তিনকে বলবো 10,000 ফিলিস্তিনিকে ছাড়ো, আমি পাইলট দিয়ে দেব। ইরান পর 10 কষাকষি করতে পারে, অর্থাৎ এটা আমরা সময়ের উপর ছেড়ে দিই। এখন কোনো দর্শক যদি বলেন মাসুদ আপনি এটা বলছিলেন, না, আমি সব অ্যাসাম্পশন করছি, এটা 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 হতে পারে, কারণ যুদ্ধক্ষেত্রে এগুলো হয়, একে অপরের সত্যটা অনেক সময় বলে না। তো ইরানের এই লড়াইতে সবচেয়ে সফলতা কি জানেন? আমেরিকাকে একটি নয়, প্রায় 15 থেকে 20টি যুদ্ধ বিমান হেলিকপ্টার নিয়ে আসতে হয়েছে, বিশাল বহর নিয়ে আসতে হয়েছে, এবং এই বিশাল বহরের সাথে ইরান ফাইট করেছে এবং তাদেরকে ব্যাপক ধোলাই দিয়ে হতাহত করে তাদেরকে বিমানে করে প্যাকেট করে আবার পাঠিয়েছে। এবং তারা যে সামরিক যানগুলো নিয়ে এসছে, C-130 ব্ল্যাক হক আরো যা যা আছে, প্রচুর পরিমাণ ধ্বংস করছে ইরান। একজন পাইলটের জন্য যদি এত বড় ক্ষতি হয় তা মন্দ কি বলেন? আর যদি যেটি সম্ভাব্য ধারণা করা হচ্ছে যে নিউক্লিয়ার চুরি টার্গেট ছিল, এটি করতে পারেনি, সেখানে মুভি করতে দেয়নি, তার মানে ইরান এখানেও সফলতা দেখিয়েছে, এখানেও আমেরিকার বড় ব্যর্থতা প্রমাণ হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প কি করবেন? ডোনাল্ড ট্রাম্পের মূল টার্গেট আগামী মঙ্গলবার হুমকি দিয়েছেন ইরানকে, সকল পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করবেন, এরপর সকল পানি শোধনাগার ধ্বংস করবেন, এরপর গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অবকাঠামো। ইরানের সামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আজকে বক্তব্য দিয়েছেন, প্রেসিডেন্টও বক্তব্য দিয়েছেন, স্ট্রেটলি বলেছেন যদি ইরানের সরকারি রাষ্ট্রীয় কোনো স্থাপনায় হামলা হয়, এবার মধ্যপ্রাচ্য এবং নেতা সাহেবের বাড়ির কিচ্ছু থাকবে না। ইরান বলছে আমরা এই লড়াইতে 25শে ফেব্রুয়ারি থেকে আজ অবধি যে লড়াইটা চলছে, আমরা যা বলেছি তাই করেছি, ঠিক এই ল্যাঙ্গুয়েজটা ইরান বলেছে, আমরা যা বলেছি তাই করেছি। এবার আমরা ঘোষণা দিচ্ছি যদি আমাদের রাষ্ট্রীয় কোনো অবকাঠামো ধ্বংস হয়, শত্রু অনুতপ্ত হবে। ডোনাল্ড ট্রাম্প 48 ঘন্টার যুদ্ধবিরতি চেয়েছেন, এরপর ডোনাল্ড ট্রাম্পকে পা ধরতে হবে। তিনি বলছেন যদি আমাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদে আঘাত আসে তাহলে আমেরিকাকে বলবো, নেতা সাহেবকে বলবো নিজের দেশের দিকে তাকান। মানে গালফ কান্ট্রিতে মার্কিন কোন স্থাপনাকে আমরা দাঁড়িয়ে থাকতে দেবো না, সব ঘুরিয়ে ফেলবো। তার মানে আগামী মঙ্গলবার একটা ভয়ঙ্কর লড়াইয়ের দিকে যেতে পারে দেশ দুটো। শেষ পর্যন্ত এই লড়াই আমাদের কোথায় নিয়ে ঠেকাবে জানি না, কিন্তু আমরা আবার বলবো আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এই যুদ্ধ মানুষকে কিছু দিতে পারে না কান্না ছাড়া, রক্ত ছাড়া। অতএব আসল শান্তির জন্য আমরা আলোচনায় বসি। দর্শক যারা আজকে প্রথম ওপেন দ্য ইউটিউব চ্যানেলটি দেখছেন, যদি আন্তর্জাতিক খবর আপনাদের ভালো লাগে বা দেশের খবর ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যারা ফেসবুকে আজকেই প্রথম দেখছেন, লাইক ফলো করে আমাদের সাথে থাকতে পারেন। অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।